আজ প্রচুর মর্নিং গ্লোরি ফুটেছে, কি ভালো যে লাগছে কি বলবো। একদম নিচ থেকে ওপর পর্যন্ত ফুলে ফুলে ভরে গেছে। এখন গাছপালায় জল দেব আর দেখব কটা ফুল ফুটেছে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, গাছের মানে ফুল তো থাকবেই, আর কিছু কিনতেও হবে ফুল। এদিকে কলকে ফুটেছে আর নয়নতারা তো আছেই। শরীরটা কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে। আজকে উপোস করেছি আর একটু বাইরেও বেরোবো, তারপরে এসে পুজো টুজোগুলো করবো। এখন ফুলটা তুলবো না, ফুলগুলো তুললে ফুল শুকিয়ে যাবে। এখন গাছে জল দেব আর ঘরে টুকটাক যেসব কাজ করবো সেগুলোকে করব। শুধু নটুর একার মতো ভাত হবে। আমরা কর্তা গিন্নি দুজনেই আজকে উপোস আছি। ছাদে গাছপালায় জল টল দিয়ে নিচে চলে এসেছি। এখন আমি সাবুটা ভিজিয়ে দেবো, কারণ আজকে উপোস তো, উপোস করে খাওয়ার চিন্তাটাই আগে হয় মানুষের। বোধহয় এটাই, পেটটা ছাড়া বোধহয় আর কিছুই নেই, আগে সবার আগে খাওয়ার চিন্তা। যাই হোক, এই যে সাবুটা ভিজিয়ে দিচ্ছি, কেননা এটা ভিজতে অনেকটা সময় নেবে। আর এটা একটু ধুয়ে তারপরে ভেজাবো, তারপরে আমরা বাজারে বেরোবো। গুড মর্নিং। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো আমি আমার কর্তা দুজনে এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে নববর্ষের বাজার করতে। শ্রেয়া টাকা পাঠিয়েছে, কিন্তু আমি সময় করে উঠতেই পারিনি যে কিনতে যাব। আজকে রান্নাবান্না নেই, আমার কর্তাও বললো ও সাবু টাবু এসব খাবে, আমিও সাবু খাবো, ভিজিয়ে দিয়েছি। তো মানে টুকটাক কিছু কিনবো, বারবার করে বলেছে যে কিছু একটা কিনতে। আমি শাড়ি কিনবো, ও হয়তো জুতো টুতো কিনলেও কিনতে পারে। এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে 11:15। তো আমি আর আমার কর্তা দুজনে বেরোচ্ছি। আর আমার রান্নাঘর ডেকোরেশন হয়ে গেছে, ক্রুশের কাজ, বিভিন্ন রকম হাতের কাজ করে ঘরটা সুন্দর করে সাজানো। পরে এমনি তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো, ব্লগটা দেখে নিও। ধরো কিছু কিনে যে ডেকোরেশন করা সেরকম কিছু করিনি, তবে ঘরে থাকা জিনিস দিয়ে এই রান্নাঘরটাগুলো ডেকোরেশন করেছি। তো এই যে পরে যেমন কাজ করতে করতে এখন তো তোমরা দেখতেই পাবে। এবার তোমার ছেলে তো দাঁড়ানো, আর আমার এবার কাস্টমারের ভিড় তো, এইবার 30 টাকা দিছে, আমি জানি তোমার ছেলেকে বললাম 300 টাকা, হ্যাঁ দিয়ে দিচ্ছি, চলে যা। এবার লাস্টে যখন মেলাতে গেছি রাত, তখন ধরা গিয়ে বানানো ঠিক সবই সাদা, এই বর্ডারগুলো সব আলাদা আলাদা আছে। পিঙ্কটাই, হ্যাঁ নিজে পড়বে, হ্যাঁ নিজে পড়বে। কালারগুলো ভালো, ওইগুলো এত ইয়ে পড়বে না, ওইটা তো নিতাম না। এটা আচল বাড়ি থেকে যে পড়বে, কোনো ড্রাই ওয়াশ লাগবে না। হ্যাঁ সেটাই। ওটার ওই জালিটা ছাড়া অন্য কিছু নেই। আমি যে বাপটাকে দেখি তারপর জালিটাতে ধুলো পড়বে বেশি। কাপড় কেনা হয়ে গেছে, এবার আমরা এসছি ওয়াশিং মেশিন দেখতে। একে পায়ে অসম্ভব ব্যথা, এর ওপরে উঠতে হবে। ওরে বাবারে, ভীষণ ব্যথা, এই উঠতেই কষ্ট। আমরা ওয়াশিং মেশিন দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। কোন মডেলটা নিচ্ছি পরে বাড়িতে, মানে যখন ডেলিভারি হবে তখন দেখাবো। এখানে অনেক রয়েছে। কেনা হয়ে গেল, নতুন বছরে এটা পাবো। আজকে তো পাবো না, আজকে কিনলাম, কিন্তু পেতে পেতে নতুন বছর হয়ে যাবে। ফল টল এসব কিনতে হবে, কিনে তারপরে এখন উপোস আছি, উপোস করে আর কি সব জিনিসপত্র কেনাকাটা হচ্ছে। এখন আমরা ফলের বাজারে চলে এসেছি। তো দেখলাম আমও উঠে গেছে। অনেকে আজকের দিনে আম ঠাকুরকে দিয়ে তারপরে আম খায়। আর ফলের তো মানে খুব চড়া দাম। ফল টল কিনে তারপরে আমরা ফুল, ঠাকুরের ফুল, মালা টালা এসব কিনবো। কিনে টিনে মিষ্টিও একটু কিনতে হবে। এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো।
কেননা আগে কাপড়ের দোকানে গেছি, তারপরে ওয়াশিং মেশিন দেখেছি, তারপরে ফল ফুল এসব কিনেছি। সবাইকে দেখছি পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আমি এখন ফল কিনে বাড়ি যাচ্ছি। বেলপাতা এসব এবার নেব। ভালো করেছে কাচি, আমরা হলেও তাই করতাম। এখন বাজে হচ্ছে 1:15, এই বাড়িতে ফিরলাম। এখন স্নান টান করে আগে নটুকে খাওয়াই, তারপরে স্নান টান করবো, করে তারপরে ঠাকুর ঘরে যাব। দেরি যখন হয়েই গেছে, আর ভাবছি যে মানে ওই কাজটা সেরে গেলে কি আমি নিশ্চিন্তে ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দিতে পারি। যা যা কেনাকাটা হলো সেটা আমি পরে দেখাবো, আগে পুজো টুজো দিয়ে আসি, তারপরে আমি দেখাবো। আর পায়ে অসম্ভব ব্যথা, অসম্ভব ব্যথা, অসম্ভব ব্যথা। কয়দিন মেশিন চালিয়ে চালিয়ে কাজ করেছি, তাই পায়ে ভীষণ ব্যথা। কদিন একটু রেস্ট নেব। এই যে যেমনি কালকে রান্নাবান্না করতে হয়নি, আবার আজকেও রান্নাবান্না করতে হবে না। আর শুধু নটুর ভাত করা হয়েছে, আর কিচ্ছু করিনি। আমার কর্তাও বলেছে যে সাবুই খাবে, ও আজকে আমার সাথে ফাস্টিং করবে, যার জন্য আর কিচ্ছু করবার প্রয়োজন হয়নি। তো চলো এবার পুজোটা দিয়ে আসি, তারপরে এসে বাকি কাজ সারবো। আগে নটুকে খাইয়ে নিই, চলো। তোমাদের তো দেখালাম অনেকেই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। আমাদের এখানে মানে একটু দূরে দূরেই অনেক মন্দির আছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কোনোদিনই মন্দিরে যাই না, আমি আমার ঘরের ঠাকুরকেই পুজো দিই। আর যেহেতু আজকে আমার শরীরটাও খুব খারাপ আছে, পায়ে ভীষণই যন্ত্রণা হচ্ছে, তা আমার কর্তাকে আমি বললাম যে আমি পুজো দিচ্ছি, তুমি ফলটা কেটে দাও ঠাকুরের। তো ফলটা কেটে দিয়েছি, আমি বসতেও পারছি না, আমার এত পায়ে যন্ত্রণা হচ্ছে। কথায় আছে যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী, তো বাতি দিয়ে তারপরে জল খেতে হয়। আর এখন তো ছেলে মেয়ে দুজনের সন্তানের কামনাতেই মানুষ পুজোটা করে, ছেলে বা মেয়ে বলে কোনো তফাৎ নেই। সমুদ্র মন্থনের পর যে বিষটা উঠেছিল, সেই বিষটা শিব ঠাকুর পান করেছেন এবং সেই বিষটা তার গলায় ধারণ করে রেখেছিলেন, তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। মহাদেব কিন্তু সেই বিষটা মর্ত্যলোকে ছড়িয়ে দেননি, সেই বিষটা কণ্ঠে ধারণ করে রেখেছেন যাতে সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। সেই জন্য মানে এই যে সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা মায়েরাও এই পুজোটা করে থাকি। এখন ঘড়ির কাঁটায় 2:45 বাজে, তো পুজো হয়ে গেছে। আর এই যে আমার কর্তা নারকেল কুড়ে রেখেছে, আমি বললাম গন্ধরাজ লেবু পাতা নিয়ে, এই যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আজকে সাবু মাখাটা করব। এখানে ঠাকুরের ফল প্রসাদ রয়েছে, আগে ফল প্রসাদ মুখে দিই, তারপরে সাবুটা মাখবো। আগে আমার ফল খাওয়া হয়ে গেছে, আমার কর্তাও বসে ফল খাচ্ছে, আমি এখন সাবুটা মাখছি। সাবুর মধ্যে যে কলা, চিনি, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবুর রসও দেওয়া যায়, তাতে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার গাছের গন্ধরাজ লেবু পাতাই আর কি তুলে এনেছি। এই পাতা ধরো অগত্যা যদি গন্ধরাজ লেবু না থাকে, তাহলে পাতাও যদি সাবু মাখার মধ্যে চটকে দেওয়া হয় না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আর চিনি দিয়ে কলাটাকে একটুখানি কচলে কলাটাকে একটু নরম করে নিচ্ছি, তারপরে সাবুর সাথে মাখিয়ে নেব। আর নারকেল কোড়া, দই, সন্দেশ এগুলো দেবো। ফলটা আমি আলাদাই খেয়েছি, ফলটা এর সাথে মেশাইনি, ফল আলাদা আর সাবু মাখাটা আলাদা। কেউ চাইলে এর সাথে ফলের কুচি যোগ করে তারপরে সাবু মাখাটা খেতে পারে। উপোসের দিনে অনেকে সাবু মাখা খায়, আবার অনেকে খেতে পারে না। সাবু মাখা সবাই যে খেতে পারে তা নয়, আমার ভালো লাগে, আমি উপোস করলে আমি সাবু মাখাটা খাই। আর আমি যেভাবে মাখাই খেতে খুব ভালোও হয়। ঠাকুরকে যে দইটা দিয়েছি সেটা টক দই, আর এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে মিষ্টি দই। তো আমার মনে হলো মিষ্টিটা একটু কম কম লাগছে, সাবু মাখাতে খুব যে কম মিষ্টি হলে ভালো লাগে না। আমি না ভুলেই গেছি, তালপাটালিও ছিল জানো তো, ঠাকুরকে যে একটু তালপাটালি দেবো সেটা দিতে ভুলে গেছি। আর এই যে সাবু মাখার মধ্যে ওই তালপাটালি দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না,
পরে আমার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যদি তাল পাটালি বা খেজুরের পাটালি থাকে সেটা দিয়েও তোমরা মাখতে পারো। আমি তো চিনি দিয়ে মাখলাম। এখন এই যে নারকেল কোড়া অর্ধেক দিয়ে দিলাম, আর যে দইটা যখন দিলাম দেখছি দইটার মধ্যে কীরকম কালো কালো, তো বাটির মধ্যে কি ছিল কে জানে, উপর থেকে কাচিয়ে আবার দই খানিকটা ফেলে দিলাম। আর এর মধ্যে একটু সন্দেশও দেবো, ঠাকুরকে যে সন্দেশগুলো দিয়েছিলাম সেগুলোই এখানে মিশিয়ে নেব, তারপর মাখিয়ে নিলেই আমার সাবু মাখাটা রেডি হয়ে যাবে। তারপর সাবুটা খেয়ে তারপর তোমাদের আমি দেখাবো আজকে কি কেনা হয়েছে। আর ওয়াশিং মেশিনটা তো এখন আসেনি, যখন আসবে আবার তখন তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সাবু মাখার ফাইনাল রূপ। পুজো হয়ে গেছে, ফল প্রসাদ খেয়ে সাবু মাখা করলাম, তবে সাবু মাখাও খাওয়া গেছে। এবার দেখাই কি কিনেছে। এই যে এই কোটা শাড়িটা কিনেছে, শ্রেয়া টাকা পাঠিয়েছিল, সেই টাকা থেকে কোটা শাড়ি কিনেছি। এই একটা কোটা শাড়ি কিনেছি। আর আমার কোটা শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, কারণ এই শাড়িগুলি একটু হালকা হালকা হয় আর অত মার দেওয়ার ঝামেলা থাকে না, ওই জন্য এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে। যা কিনেছি 3 দিন পর আসবে, 3 দিন পর তোমাদের দেখাতে পারবো। ভেবেছিলাম পয়লা বৈশাখেই আর কি জিনিসটা দেখাতে পারবো, কিন্তু মনে হয় হবে না। বলেছে যে চেষ্টা করব, দেখা যাক। আর আজকের দিনে মানে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল। মা গঙ্গা স্নান করে মানে আমাদের নিয়েই যেত নীল ষষ্ঠীর দিন, আমরাও ওই মার সাথে গঙ্গা স্নান করতাম। যদি স্নান নাও করতাম মার সাথে সাথে যেতাম। আমাদের যে শিবতলা গঙ্গার ঘাটটা আছে ওই গঙ্গার ঘাটে স্নান করতো, করে তারপর ওখানেই একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে মা পুজো দিত। আর লাইন পড়তো, প্রচুর লাইন পড়তো। আর ওই গঙ্গা স্নান করে উঠে যখন শিব ঠাকুরকে জল দিত, ওখানে এত বড় বড় না ওই পাথর ছিল সব, ওইখানেও জল ঢালতে ঢালতে আসতো। আর আমরা তো এখন এই যে দুপুরবেলার মধ্যেই জল ঢেলে খেয়ে নিচ্ছি, আমার মাকে দেখতাম সন্ধ্যেবেলাতেই আর কি জল ঢালতো, ঢেলে তারপরে খেত। বলতো যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী। তো বাতিটা সন্ধ্যেবেলায় দেওয়ার ব্যাপার, কিন্তু মানুষ পারে না। আমি যেমনি এখনও প্রেশার ওষুধ খাইনি, এখন প্রেশার ওষুধটা খাবো। তো আমরা যেতাম মার সাথে সাথে, ওই নীল ষষ্ঠীর দিন যেতাম। তো মা ওখানে পুজো দিত আর আমরা ওই মন্দিরের বাইরেটা খেলতাম, ছোঁয়াছুঁয়ি বা এরকম আরও সব বাচ্চা কাচ্চারা তো থাকতো, তাদের সাথে খেলতাম। আর ওই যে গাজন হতো, গাজনে সেই ওই শিব মন্দিরে সমস্ত ঘুরে ঘুরে বেড়াতো, কি পুজো দিচ্ছে উলু দিচ্ছে আর কি। তো ওইগুলো আর কি, এই সাবু মাখা খাচ্ছি আর ওই ছোটোবেলার ওই কথাগুলো মনে পড়ছে, বেশ ভালো লাগছিল আর কি। তাই আমি বলছিলাম যে চড়ক, কালকে তো চড়ক আমাদের এখানে ওই শিবতলা গঙ্গার ঘাটের পাশে শিমুলতলা, ওইখানে চড়ক হয়। আমি দেখিনি সেরকমভাবে, আমার কর্তা বলে যে ও দেখেছে। আর ও তো ওই মানে ভদ্রকালী স্কুলে পড়তো, সেই জন্য স্কুল থেকে আর কি একদম কাছে, তো ওরা দেখতো। আমি কোনো সময় দেখিনি, তো দেখতে ইচ্ছা করে। শুনেছি চড়ক ওই ঘোরে, এমনি ছবিতে দেখেছি বা কিছু, কিন্তু চাক্ষুষ দেখা হয়নি আমার কোনো দিনও। যাই হোক চলো, ভীষণ পায়ে ব্যথা, মানে এত ব্যথা আমি হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ভেবেছিলাম শাড়িটা পরে সুন্দর করে সেজে গুজে পুজো দেবো, কিন্তু পায়ে এত ব্যথা মনে হচ্ছে পা মুড়ে বসতেই পারছি না। যাই হোক কোনো রকমের ঠাকুর ঘরে পুজোটা দিয়ে এসছি। আর আজকে তো রান্নাবান্নার কোনো ব্যাপার ট্যাপার নেই, আজকে দুজনে যেহেতু ও এই সাবু মাখা খেলো, যার জন্য শুধু নটুর মতো ভাত, তাও ভাত খেলো না নটু, সব ভাতটা মানে বিশ্বাস করবে না এতটুকু, মানে 2-1 গাল খেলো, বাকিটা খেলোই না। কালকে বোনের বাড়ি নিয়ে গেছি, এমন বোনের বাড়িটা চিনে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কথাতে এরকম বাইকটা চালায় আর ঠিক এরকম জায়গা থেকে না মুখটা এরকম বার করে করে এরকম করে করে, একবার এই পাশ থেকে এই হাতের ফাঁক দিয়ে এরকম করে করে দেখবে, একবার ওই হাতের ফাঁক দিয়ে এরকম করে করে দেখবে। যখন আমি তো মাঝে বসি, মানে আমি পেছনে বসি আর মাঝখানে ও থাকে, আর ঠিক ওরকম এরকম করবে, ফাঁক দিয়ে দেখবে, আবার এরকম করে মুখটাকে ঠিক ওই হাতের তলা দিয়ে বের করে করে দেখে, বেশ ভালো লাগে দেখতে। এবার আমি বলছি আমার কথাকে, আমি বলছি কি যে তুমি না, আমি দেখবো বাড়িটা চিনতে পারে কি না, তুমি বাড়ির সামনে দাঁড়াবে না, মানে সোজা
বাইকটা চালিয়ে চলে যাবে। এবার বাইকটা চালিয়ে যখনই আমার বোনের বাড়িটা ক্রস করছে, ও তো পুরো রাস্তা চিনে গেছে, যেতে যেতে রাস্তা চিনে গেছে। এবার যেই না বোনের বাড়িটা ক্রস করেছে, বিশ্বাস করবে না, ক্রসটা করার সঙ্গে সঙ্গে করে সে ঝাঁপিয়ে পড়বে। মানে এ কি চলে যাচ্ছে, তোমরা ঠিক জায়গায় যাচ্ছ না, এরকম একটা ব্যাপার। বেশ মজা লাগছিল দেখতে। মানে আমি ভাবলাম যে কীরকম, মানে আমার বোনের বাড়িতে আমি যদি মানে ওকে ছেড়ে দিই, যদি বলি না, যদি কথা শুনতে পেতো বা বুঝতে পারতো যে যা আমাদের বাড়ি চলে যা একা একা, ও ঠিক চলে আসতে পারবে এমন। মানে রাস্তাটা পুরো ওর চেনা, বাইকে করে যায় বলে, না হলে এরকম আমার বাবারকে আর কি, আমাদের একটা ওই যখন আমরা ছোট ছিলাম একটা কুকুর পুষেছিলাম, নাম ছিল টমি। তো আমার বাবার যেই দিন হাটবার ছিল, মঙ্গলবার দিন, বুধবার দিন, এরকম হাটবারে বাবা ভোরবেলা যেত, 4টে সাড়ে 4টের সময় যেত, বাবাকে প্রত্যেক দিন পৌঁছে দিত। আর যখন বাবা বলতো যে ওই সময়টা তো অন্ধকার থাকতো, বিশেষ করে শীতকালে অন্ধকার থাকতো, বাবা বলতো ও যে আমার সঙ্গে যায়, আমার ভীষণ মানে একটা ভরসা মনে হতো যেন কেউ আমার সঙ্গে যাচ্ছে, কেননা নির্জন থাকতো রাস্তাঘাট। তো মানে বাবা ট্রেনে উঠতো, ট্রেনটা ছেড়ে দিত, আর আমার বাবা উঁকি মেরে দেখতো কি জানি রেল লাইনে পড়ে গেল নাকি, চিন্তা নিয়ে যেত, কিন্তু আবার ঠিক বাড়িতে চলে আসতো। ওর মানে রাস্তাটা এমনই, আমার বাবার সাথে যেতে যেতে এমনই হয়ে গেছিলো, ও রাস্তাটা পুরো চিনে গেছিলো। নটুও কিন্তু আমার মনে হয় আমি যদি ওকে রাস্তায় ছেড়ে দিই, অন্যান্য কুকুর কামড়ে টামড়ে দেবে ঠিকই, কিন্তু রাস্তায় ছেড়ে দিলে ও কিন্তু আমার বোনের বাড়িতে একদম চিনে চলে যাবে। কারণ ওর বোনের বাড়িটা যেই না ক্রস করেছে, দেখি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল, আর মানে ঝাঁপিয়ে ওর বাড়িতে নেমে যাবে, ঝাঁপ মারতে যাচ্ছিল। যাক, তারপরে আমরা মোড়টা ঘুরে আবার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এলাম, কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।